প্রিয় দর্শক, লিজার নিবেদিত শুধুই আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা নিশো। শুধুই আড্ডা অনুষ্ঠানে আজ আমরা আড্ডা দেব এদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে। আর আপনাদের পাঠানো প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে চলবে আমাদের এই আড্ডা। মোশাররফ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। আমাদের এই আড্ডার মূল যে ভাবনাটা সেটা হচ্ছে যে একজন অভিনেতাকে হয়তোবা অনেক ভক্তরা সরাসরি প্রশ্ন করতে পারে না, তো তারা তাদের প্রশ্নগুলো পাঠালে আমি তাদের একজন মাধ্যম আপনার কাছে পৌঁছে দেব তাদের সেই প্রশ্ন। আমাদের আড্ডার প্রথম প্রশ্ন কি আমি করতে পারি আপনাকে? প্লিজ। আচ্ছা, আর প্রথম প্রশ্নটা এসেছে উত্তরা থেকে। আতিক পাঠিয়েছে, তিনি জানতে চেয়েছেন যে মোশাররফ করিম হচ্ছেন একজন সফল ... এবং এই প্রশ্নের কিভাবে আপনি উত্তর দিবেন বা এই ডটের শূন্যস্থানে আপনি কি বসাবেন? শূন্যস্থান তো আসলে শূন্যই থাক, কারণ ব্যাপারটা আমার কাছে ওরকমই মনে হয়। সফলতার মাপকাঠি বা মাত্রা কতটুকু সেটা আমি আসলে জানি না। দ্যাটস ওয়াই শূন্যস্থানটা ওরকম থাক, সেটাই ভালো। তবে আমি তৃপ্ত। তার মানে সফল অভিনেতাই হোক, সফল মানুষ, হ্যাঁ হ্যাঁ, আমি আমরা স্যাটিসফাইড। শূন্যস্থানে আমি যেকোনো হ্যাঁ, যে কোনো কিছুই আসলে বসানো আমার যেতে যেটা পারে। মনে হয় সফলতার সংজ্ঞা কিন্তু সেখানে মানুষ সফল হয় কখন, যখন সে আত্মতৃপ্ত হয়। হ্যাঁ, আমি তৃপ্ত। বাট আমরা আসলে যে ধরনের কাজ করছি সেই কাজকে যদি সৃজনশীল কাজ হিসেবে দাবি করি, তাহলে সেটার পারফেকশনের তো কোনো আসলে এটা আনলিমিটেড অ্যাকচুয়ালি। সেটি। আচ্ছা, আর এরপরে প্রশ্ন রাজীব পাঠিয়েছে যে একজন অভিনেতা কি কখনো বুঝতে পারে যে সে পুরোপুরি অভিনেতা হয়েছে, বা কোন সময়ে সে বুঝতে পারে? আমার মনে হয় পারে না। আমি তো পারছি না বা পারি নাই, অনেকেই পারে না। এখন যে প্রশ্নটা আসছে যে কখন সে তৃপ্ত হয় বা কখন সে বুঝতে পারে যে না, এখন আমার সামনে যে কোনো চ্যালেঞ্জ আসুক, অ্যাটলিস্ট আমি চ্যালেঞ্জটা নিতে পারি। শেখা তো মানুষ প্রতি মুহূর্তে শিখছে। হ্যাঁ, না আমি বলছি কি শেখার কথাও না। আম, এই যে আমি যে তৃপ্ত, আমার সার্বিক অবস্থানেই আমি তৃপ্ত আর কি। আচ্ছা, বা আমি একটা ক্যারেক্টার পাচ্ছি, সেটাকে পোর্ট্রে করতে পারছি, সেই জায়গা থেকে একটা আনন্দ আছে। সেখানে যে খামতি থেকে যাচ্ছে তা কিন্তু না হয়তো, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে না, কাছাকাছি চলে যেতে পারছি। অতখানি করে বলা যাবে না যে যে কোনো ধরনের চরিত্র করার ক্ষেত্রে যে সক্ষমতা। কিন্তু চ্যালেঞ্জ নিতে পারে হ্যাঁ, এরকম চ্যালেঞ্জ একটা হ্যাঁ নিতে পারি, তবে সিচুয়েশন এটার চলে আসলে আসে। বিষয়টা ডুব দেওয়ার বিষয়। আমি ঠিক জানি না যে কালকে আমার হাতে যে চরিত্রটা আসবে সেটা আমি করতে পারবো কি পারবো না। চরিত্রটা হাতে নেয়ার পরে সেটাকে ভাবতে ভাবতে যে মুহূর্তে আমি আবিষ্কার করে ফেলবো চরিত্রটাকে, তখনই আমি বলতে পারবো যে ইয়েস, আমি এটা পারবো। তো সেটাই। প্রক্রিয়াটা ওটাই আসলে। এর পরের প্রশ্ন কাফি পাঠিয়েছে ঢাকা থেকেই, যে কিভাবে একজন বড় স্টার হওয়া যায়? সুন্দর চেহারা, অনেক উঁচু লম্বা ফিগার, আর শুদ্ধ উচ্চারণ, নাকি শুধু ভালো অভিনয় জানলেই হয়? মানে এই প্রশ্নটা মনে হচ্ছে আগের যে কথাগুলো সে লিখেছে যে ভালো ফিগার মানে সুন্দর দেহ, সুন্দর চেহারা, উচ্চারণ, আর সেগুলোর সঙ্গে ভালো অভিনয়ের যে খুব বেশি এখানে মনে হচ্ছে যে দুটো বোধহয় আলাদা ব্যাপার। তা না, কিন্তু সবগুলো মিলিয়েই তো আসলে বিষয়টা। তবে মানে হ্যাঁ, এটা কি কাজটা শুধুমাত্র যেহেতু চেহারা সর্বস্ব একটি ব্যাপার? না, তা তো না আসলে, কারণ কাজটা তো হচ্ছে অভিনয় করাটা, বেসিক কাজটা তো অ্যাক্টিং। তো প্রথমে তো ওটা ভালো হতে তার মানে হবে। স্টারিজমটা ডিপেন্ড করে কি বেসিকটা শক্ত থাকতে হবে, তাই তো? নিশ্চয়ই। অ্যাক্টিংটা তো তাকে জানতে হবে, নাহলে সে অ্যাক্টর কি করে, মানে অ্যাক্টিং করে না এরকম সুদর্শন লোক তো অনেক আছে। তো তারা তো সবাই আসলে করতে চায় না এটা, এবং তাদের অনেককেই আমি অনেস্ট বলবো, কারণ তারা জানেন যে এটা আমার কাজ না। ভালো অ্যাক্টর হওয়ার জন্য তাকে অ্যাক্টিংই জানতে হবে আসলে, আচ্ছা। এবং অভিনয় জানার ক্ষেত্রে সবগুলো ব্যাপারেই তো আসলে লাগছে। আর এবারে প্রশ্নটি নড়াইল থেকে সুখী করেছেন। ভাইয়া, যারা নতুন মুখ তারা কিভাবে অভিনয়ের সুযোগ পাবে, বা উপায়টা বলবেন কি? আমাদের এখানে তো আসলে অভিনয়ের জন্য সে অর্থে কোনো স্কুলিং ওই অর্থে নাই। একটাই স্কুলিং এর জায়গা আমাদের এখানে এখন পর্যন্ত আছে, সেটা হচ্ছে থিয়েটার। ইদানিং দেখতে পাই যে সবারই আসলে চাওয়াটা খুব সরাসরি চলে আসা স্ক্রিনে। একটি লোকের একজনের হয়তো তার একটা তার বেসিক চরিত্রের একটি ধরন আছে যেটা দেখে সবাই মজা পায় বা ভালো লাগে। তো সেই ব্যাপারটাই সে আবার টেলিভিশনের পর্দায় যখন উপস্থাপিত হয়, তখন আমাদের অনেকেরই মনে হয় যে সে অনেক দুর্দান্ত অভিনয় করছে। তার কারণ হচ্ছে তার যে বেসিক ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারে সে অভ্যস্ত। তার বয়স যদি 30 বছর হয়, তাহলে অ্যাটলিস্ট আমরা ম্যাচিউরড হওয়ার পর থেকে ধরলে 20 বছর ধরে সে অভ্যস্ত।
ওটাই যখন সে টেলিভিশনে করছে, মানুষ বলছে যে বাহ কি দুর্দান্ত অভিনেতা। সেটা আসলে অভিনেতার গুণ তো না। অভিনেতাকে অভিনেতা হয়ে উঠতে হয়, যাতে করে সে অন্যান্য অনেক চরিত্রেই অ্যাক্টিংটা করতে পারে। যেমন অভিনয় সম্পর্কে অনেকেরই ধারণা যে দাঁড়িয়ে খুব ফ্লেক্সিবলি কিছু কথাবার্তা বলে গেলা এবং হাত পা নাড়াচাড়া অঙ্গভঙ্গি এর মধ্য দিয়ে ব্যাপারটা হয়ে যায়, কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর যে লজিক্যাল হতে হবে। তো সুখীকে আমি বলবো যে সুখী নিজেকে অ্যাক্টিং যদি আসলে করতে চায় তাহলে সে তৈরি হতে পারে। তাদের নড়াইলেই একটা গ্রুপ বোধহয় আছে, গ্রুপটার প্রতিষ্ঠা বোধহয় করেছিলেন আমাদের, আমি ঠিক জানি না, সম্ভবত কচি খন্দকার। আচ্ছা, সে যদি নড়াইলে থাকে সেখানে যোগাযোগ করতে পারে। ঢাকায় আসলে ঢাকায়ও অনেকগুলো গ্রুপ, ভালো দল আছে, সেখানে যোগাযোগ করতে পারে। তবে আমি একটা কথা বলবো যে ওই একটা লক্ষ্য থেকে যখন মানুষ দৌড়ানো শুরু করে যে আমি 6 মাস থিয়েটার করলাম তারপর আমি টেলিভিশন ঢুকে যাব, তাতে কিছুই হবে না আমার কাছে মনে হয়। মানে টার্গেটটা আমার টিভি হবে না বা অ্যাকচুয়ালি ইউ স্ক্রিন হ্যাভ না। টু লাভ, হ্যাঁ, তাকে টার্গেটটা ভালোবাসতে হচ্ছে হবে, অভিনয়টাকে ভালোবাসতে হবে। এই সে যে অভিনয়ের মঞ্চের প্রতি অভিনয়কেও ভালোবাসা। মঞ্চের অভিনয়কে জি। মঞ্চে যখন করবে তখন সে মঞ্চের অভিনয়টাকে, মঞ্চটাকে ভালো অনেক তার বেশি আপন লাগতে করে হবে। নিতে হবে। মানে এটা আসলে প্রেম, অ্যাটাচমেন্টটা থাকতে হবে। ব্যাপারটা প্রেম ছাড়া হবে না, এই হচ্ছে কথা। পরে যে প্রশ্নটি করেছেন রিজভি, আমি মোশাররফ করিম হতে চাই, এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই প্রশ্নটা আমার এমনিতে খুব ভালো লাগলো যে রিজভি আমার প্রতি অনেক অনুরক্ত, অনেক পছন্দ করে আমাকে, কিন্তু মোশাররফ করিম হওয়ার কোনো দরকার নাই, আমি তাকে এটা বলবো আর কি। এটা আসলে কোনো লক্ষ্য হতে পারে না আমার কাছে মনে হয়। ক্রমাগত রিজভি হয়ে ওঠাটা জরুরি, যাতে আরেকজন আবার এক সময় বলবে যে আমি রিজভি হতে চাই, এবং তাকে আবার রিজভি অ্যান্সার করবে যে রিজভি হওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার নাম যদি হাবিব হয়ে থাকে তুমি তাহলে হাবিবই ক্রমাগত হও। হাবিব হয়ে ওঠো। আচ্ছা, এরপরে প্রশ্ন নাসির উদ্দিন বকুল কটিয়াদি কিশোরগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে ভাই আপনার দেশের বাড়ি কোথায় আর আপনি কি ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত? আমার দেশের বাড়ি বরিশাল, বরিশালের গৌর নদী। আমাদের গ্রামটার নাম বেশ সুন্দর, পিঙ্গলা কাঠি। আমি ছোটবেলা থেকেই জড়িত। মানে কবে থেকে, কিভাবে? একদম ছোটবেলা থেকেই বলতে গেলে, এটা এর পেছনে বাবার হাত আছে। বাবা যেমন একদম ছোটবেলা মনে হচ্ছে যে কবিতা পড়াতেন, মানে আবৃত্তি আর কি, ওটা করাতেন। তারপরে স্কুলের নাটক, আবার একদম ছোট থাকতে কিছু মানে স্বাভাবিকতাটা যাত্রায় গড়ে অভিনয় ওঠার জন্য করেছি, আসলে যে বেসটা লাগে। তারপরে জি। ঢাকায় এসে থিয়েটার। আচ্ছা, আর এরপরে প্রশ্ন করেছে তুফান, নাম তুফান, ঢাকা থেকেই, যে আলাদিনের দৈত্য যদি আপনার 3টি ইচ্ছা পূরণ করতে চায় তাহলে আপনি কোন 3টি ইচ্ছের কথা বলবেন? আমি অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে, যে প্রশ্নগুলো আমি খুব বিব্রত বোধ করি। যেমন আপনার প্রিয় পানীয় কি, প্রিয় ফুল কি, প্রিয় অমুক কি, আমি আসলে খুঁজে পাই না। প্রিয় ফুল আলাদা করে কি, অনেক ফুলই প্রিয়। কচুরি পানাও কখনো অনেক চমৎকার লাগে দেখতে। এটা অ্যান্সার করা মুশকিল হয়ে যায়। আমাকে একবার জিজ্ঞেস করলো প্রিয় পানি, আমি খুঁজে পেলাম না। যে জিজ্ঞেস করলো সে চলে যাওয়ার অনেক পরে আমার মনে হয়েছে ডাবের কথা বলতে পারতাম, ডাবটা তো ভালোই লাগে। তো আমরা আড্ডা রিপোর্ট দিয়ে ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় অভিনেতার সাথে আড্ডা রিপোর্ট দিয়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এলাম আপনাদের প্রিয় এবং আমার অনেক প্রিয় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে আমাদের এই আড্ডায়। আপনারা দেখছেন লিজার নিবেদিত শুধুই আড্ডা অনুষ্ঠানটি। ভাই, আপনার সাথে তো আমাদের দর্শকদের পাঠানো অনেক প্রশ্ন নিয়ে কথা বলছি, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা বেসড অন দর্শকদের পাঠানো প্রশ্ন, সো আমি আরেকটা প্রশ্ন করছি। আশিক পাঠিয়েছে ঢাকা থেকেই, যে আপনার প্রথম টিভি নাটকের কথা কি মনে আছে এবং আপনার অভিনীত নাটকের সংখ্যা কত? অভিনীত নাটকের সংখ্যা আমি বলতে পারবো না। প্রথম অভিনয় করেছি যে নাটকটি, তার নাম অতিথি। এটার রচনা নির্দেশনা ছিলেন ফেরদৌস হাসান। এরপর রুবেল সরকার পাঠিয়েছে যে অভিনয়ের ক্ষেত্রে আপনি কি কাউকে অনুসরণ করেন বা করলে কেন? না, অনুসরণ আমি আসলে করি না কাউকে। তো করলে কেন সেটা তো আসলে বলার কিছু নেই। তবে একটা কাজ করে, আমরা তো অ্যাক্টর, মানে খুব অবচেতন হলেও যে কোনোভাবে আপনার তো প্রতিদিনই চলতে
চলতে নানান মানুষের এক্সপ্রেশন, কথা বলার ধরন, মানুষের অনেক অভিনেতার সেগুলোর প্রভাব কাজ করে এবং সেই প্রভাবগুলো নিয়েই তো আসলে অভিনয়, সেটা তো হয়ই। আমরা তো চলতে চলতেই একটা লোককে দেখলাম যে লোকটা এভাবে কথা বলছে, সেটা মগজের মধ্যে ঢুকে গেল, সেটা বসবাস করছে। কোনো একদিন অভিনয় করার সময় ওই মেমোরি রিকলের মতো যে ব্যাপারটা ঘটে, ওই লোকের ওই ধরনটা উঠে আসলো এবং একটা চরিত্রায়ন করলাম। এই আচ্ছা, তো এরপর সাহারা পাঠিয়েছে যে আপনি নিঃসন্দেহে দেশের সেরা অভিনেতাদের একজন, কিন্তু ইদানিং আপনাকে কমেডি টাইপের নাটকে অনেক বেশি দেখা যাচ্ছে, এটা কেন? ইদানিং না, প্রশ্নটা ভুল আসলে। আমি কমেডি ধরনের বা হাস্যরসাত্মক নাটক বা হিউমারাস যে নাটকগুলোর কথা আমরা বলি, সেটা তো আমি আসলে শুরু থেকেই করি, ইদানিং না। শুরু থেকেই করি এবং এটা আমরা এনজয় করি, আমাদের দর্শকও আসলে এই ধরনের নাটকগুলো খুবই উপভোগ করে। বরং আমি আমার সিরিয়াস নাটকের সঙ্গে সেই অর্থে মানে মানে অনেক কম, তুলনামূলক কম, বরং এই ধরনের নাটকের সংখ্যাই বেশি। ডেফিনেটলি আমার মনে হয় যে মানে মানুষকে হাসানো এটা অনেক বড় একটা গুণ, মানে হাসাতে হ্যাঁ, পারাটা। বিভিন্নভাবেই তো হাসানো যায়। আপনি আপনি ফারহানা নিশো হঠাৎ করে এখানে একটা গড়াগড়ি দিলে অনেকেই হাসবে। ঠিক আছে, সেটাই, কিন্তু মানে এটা আসলে অনেক কষ্টের ব্যাপার। আর এরপরে প্রশ্ন লিপি করেছে, ভাইয়া আপনার প্রিয় মেনু কি, আপনি কি রাত্রে জানেন? না, রাত্রে জানি না প্রিয় মেনু কি, এটা তো ওই আগের কথার আগের মতোই প্রশ্নের হয়ে মতো ওই গেল। যে ডাবের পানির মতো আমার মনে হ্যাঁ, হচ্ছে, তাই। তারপরে হচ্ছে কি যে ইলিশ মাছ ভালো লাগে। রাত্রে সবসময়- জানেন? না, রাত্রে জানি না। আমি কোনো কিছুই রাত্রে জানি না, শুধু ডিম ভাজতে পারি, ছাড়া কিছু না, আর চা বানাতে পারি। এরপর আবু সাহেব পাঠিয়েছে উপশহর রাজশাহী থেকে, যে জানতে চেয়েছেন নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে কিনা আপনার? এই ভাবনা বা দেশের জন্য কি খুব একক লেভেলেও যদি করা যায় যে একটি মানুষের উপকার করা, সেটাও তো দেশের উপকার করা। একটি পরিবেশের কোনো উপকার করা, কারণ সেটা কোনো একটা সংগঠনের মধ্য দিয়েই করতে হবে। করলে সেটা একটা বড় মাত্রা পায়, ভালো কথা, কিন্তু সেরকম ভাবনা আসলে আমার মধ্যে নাই। তবে আমি মানে এখন থেকেই তো প্রতিনিয়ত আমার মতো করে আমার একটা ভাবনা তো আছেই। আরেকটা প্রশ্ন করেছে যে জনপ্রিয় হওয়ার আগের জীবন আর জনপ্রিয় হওয়ার পরের জীবন, পার্থক্যটা কি, কোনটা ভালো লাগে এবং কেন ভালো লাগে, আর আপনি কতটুকু উপভোগ করেন? ওই দিল্লি কা লাড্ডু, এটা আসলে মানে এখন ওই আফসোসগুলো হয় যে একটা খুব টং দোকানে বসে চা খাওয়া যাচ্ছে না, খুব পুরনো বন্ধুদের সঙ্গে বসে একটা টং দোকানে যে চা খাওয়ার মজাটা সেটা পাওয়া যাচ্ছে না। দর্শকদের চাপ একটা কাজের পর্যায়ে, চাপও থাকে হ্যাঁ, নিশ্চয়ই অনেক এবং সময়। পুরনো বন্ধুরাও বিরক্ত হয়ে যায় একটা পর্যায়ে যে তরুণী আর ঘোরাফেরা করা যাবে না। আচ্ছা, ওইগুলো আছে। আবার তখন তো এই জনপ্রিয়তাটা খুব করে চাইতাম, যে লোকজন চিনবে, অটোগ্রাফটা নেবে। খুব ক্রেজি definitely কখনোই আমার ছিলাম মনে না, হয় যে, খুব ক্রেজি যে কখনোই মিডিয়াতে ছিলাম যারা না, কাজ কিন্তু করে তারা এটাই কিন্তু চায়। মনে হতো যে হ্যাঁ, দু চারজন লোক চিনবে, ভালো লাগবে তো, কাজের এটা রিকগনিশন খারাপ লাগবে কেন। আবার বিদেশে গিয়েও অনেক অনুভূতি হয় যে কেউ চিনছে না, ভালো লাগে। আবার মনে হয় ইস, কেউ চিনছে না আমাকে, খারাপও লাগে। মানে দুটোই হয়। হ্যাঁ। এখন যে প্রশ্নটি করেছে সোয়ান ওয়ারি ঢাকা থেকে, যে ভাইয়া আপনি জীবনে কয়টি প্রেম করেছেন, আমাদের ভাবি কি তাদের মানে সেই একজন, আর আপনার গল্পটা যদি বলেন যে আপনার সাথে ভাবির পরিচয় কিভাবে, কখন? এই প্রশ্নের উত্তর আসলে জেনে না জেনে তো আসলে কিছু হবে না, এগুলো এটা তো কি, আমি তো বলবো যে একটি প্রেমও করি নাই এবং আমার স্ত্রীর সঙ্গে আমার প্রেম ছিল না। অ্যারেঞ্জড? না, বললাম ও আমি, আচ্ছা, আচ্ছা। মানে তার অ্যান্সার তো বহু রকম হতে পারে। হ্যাঁ, সেটাও কেউ বিশ্বাস করবে না। আবার বললাম যে 100টা প্রেম করেছি, তারপরে তার সঙ্গে প্রেম হয়েছে, বিয়ে করেছি, মানে একদমই ব্যক্তিগত তো। তো আমরা এই পর্যায়ে আরেকটা ছোট্ট বিরতি নেব, তারপর আরো কিছু প্রশ্ন আছে দর্শকদের। প্রিয় দর্শক, আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। প্রিয়
প্রিয় দর্শক, বিরতির পর আমরা ফিরে এলাম আপনাদের এই কাছে এবং আপনারা দেখছেন লিজার নিবেদিত শুধুই আড্ডা। আর সঙ্গে আছেন আপনার এবং আমার অনেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আমরা সবাই তাকে অনেক পছন্দ করি আর আপনাদের পাঠানো প্রশ্ন নিয়েই আমাদের এই আয়োজন শুধুই আড্ডা। আমাদের অনেকগুলো প্রশ্নের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার রশ্মি জানতে চেয়েছেন যে আপনার সাফল্যের রহস্য কি? আপনার কাছে কি মনে হয় যে আপনি সফল কেন? আমার সাফল্যের রহস্য ওই তো আগেই তো বলেছি যে আমি খুব টার্গেট করে কখনো আচ্ছা, আগাইনি, কিন্তু যদি সফলতা এটাকে বলে থাকি, আমি বলতে পারি যে এ পর্যন্ত কি করে আসলাম, সেটা আমি বলবো যে অবচেতন ভাবে লেগে থাকা। মানে আমি খুব সচেতন ভাবে কোথাও লেগে থাকিনি। হ্যাঁ, যে কিন্তু যে কাজটুকু করেন সেটুকু যথাযথ মূল্যায়ন আপনি করেন। আমি যেমন একটা থিয়েটার আমাদের দলে আর কি, নাট্যকেন্দ্র আমাদের দলের নাম, আমাদের দলে আমি লেগেছিলাম আর কি। লেগে থাকাটার মধ্যে অনেকেই আমাকে বলে যে খুব স্ট্রাগল করেছেন। আমি আসলে এটা বিশ্বাস করি না, কারণ আমার আসলে ভালোই লাগতো, আমার ওটা ভালো লাগতো, আমি ওটা করতাম। তাতে কি রেজাল্ট আসবে সেটা নিয়েও আমি চিন্তিত ছিলাম না, যে এতে কোনো রেজাল্ট আসবে কি আসবে না, আসবে কি আসবে মানে না, শুধু কাজটার প্রতি হ্যাঁ আপনার আসবে কি আসবে না, দুটোর কোনোটাই আমার মস্তিষ্কে কখনোই ছিল না। সচেতন ভাবেও ছিল না, অবচেতনও ছিল না যেখান থেকে কোনো রেজাল্ট আসবে কিনা। আমার ওটা ভালো লাগছে, আমি ওটা করছি এবং করেই যাচ্ছি। আচ্ছা, এবং তার ফলশ্রুতিতেই হয়তো এরকম একটি এই তার আউটপুটটা ফলশ্রুতিতে ভালো আমার হচ্ছে আর কি, বর্তমান মানে অবস্থান এই আর কি। সেটি। এরপর শারমিন জানতে চেয়েছে ঢাকা থেকে যে ভাইয়া আপনার লেখালেখির হাত তো চমৎকার এবং আমরা জানি যে আপনি একটি চলচ্চিত্রের সবগুলো গান লিখেছিলেন, এখন সেভাবে লেখালেখি করছেন না কেন? সবগুলো গান বলতে তৌকির ভাইয়ের, মানে তৌকির আহমেদের জয়যাত্রা আর সিনেমার গান, দুটো গান, ওখানে দুটোই আমার লেখা। আর তৌকির ভাইয়ের মঞ্চে একটি নাটকের নির্দেশনা দিয়েছিলেন উনি, হায়াবাদান নাটকটির নাম। ওই নাটকের অনেকগুলো আমার গান আমার লেখা। আমাদের দলের আরও চরিতামৃত নাটক, এটার নির্দেশনা তারিক ভাই দেন, তারিক আনাম খান। ওই নাটকের গানগুলো আমার লেখা। এগুলো আসলে খুব নিয়মিত লেখালেখির অভ্যাসটা আমার নাই, বিচ্ছিন্নভাবে, আবার অনেক ক্ষেত্রে চাপে পড়েও লেখাই আর কি। তারপর বাবু বরিশাল থেকে পাঠিয়েছে যে মোশাররফ ভাই আপনার বর্তমান অবস্থা নিয়ে কি আপনি সন্তুষ্ট? হুম, এবং আমার মনে হয় প্রথম প্রশ্নেও আপনি এটার উত্তর দিয়েছেন যে আপনি তৃপ্ত, হ্যাঁ। তার মানে অবশ্যই আপনি সন্তুষ্ট। সোলামান পাঠিয়েছে যে দীর্ঘ অভিনয় জীবনে অনেক মজার ঘটনার মুখোমুখি আপনাকে হতে হয়েছে, তো সেখান থেকে একটা মজার ঘটনা কি আমাদের সাথে শেয়ার করবেন? না, কারণ মনে পড়ছে না এখন। তো সুমন পাঠিয়েছে ঝালকাঠি থেকে যে আপনি তো মঞ্চনাটক, টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন, নাটক লিখেছেনও, তো ভবিষ্যতে আপনি পরিচালনায় আসতে চান কিনা? না, আমার কোনো এরকম সুনির্দিষ্ট কোনো ভাবনা নাই। হতে হতে পারে যে আমি একটা নাটক ডিরেকশন দিয়ে ফেলতে পারি, বাট দিয়ে ফেলবো এরকম কোনো ভাবনাও নাই। হতেই পারে, আবার দেখা গেল যে নাটক ডিরেকশন দিয়ে আমার ভালো লাগলো, তারপর শুধু নাটক ডিরেকশনেই দিচ্ছি, সেটাও হতে পারে। কারণ জায়গাটা তো আসলে উন্মুক্ত, এবং আমি যদি নিজেকে অনুভব করি যে হ্যাঁ আমার ডিরেকশন দেওয়া উচিত এবং সেটা আমি বেশ ভালো পাচ্ছি এবং সেটা আমি এবং হতে এনজয় পারে, করছি, জি জি, অনেক এনজয় সময় করছি, এরকম হতে পারে যে নিজের ভিউটাকে I have to অন্য enjoy 10 actually। জনের সামনে আমি তুলে ধরতে চাই যে তবে হ্যাঁ এবং আমার কি ভাবনা, আমি কি চিন্তা করি, আমি কিভাবে দেখি। পজিটিভ নেগেটিভ কোনো ভাবনাই নেই, মানে এটা করবো বা করতেই হবে এরকম ভাবনাও নাই, আবার করবো না এরকম কোনো ভাবনা নাই। আমি যদি কখনো দেখা যাক আর কি, এনজয় এরকম করি, একটা হ্যাঁ, ব্যাপার। আমার আচ্ছা। ভালো লেগে গেলে আমি করবো। আচ্ছা, ইটি পাঠিয়েছে, আবার লিখেছে যে ঠিক প্রশ্ন না, একটা আবদার করেছেন যে ভাইয়া আমি শুনেছি খুব ভালো গান করতে পারেন, একটা গান হলেও শোনাবেন। এটা কিন্তু ইনফ্যাক্ট ইটির সাথে আমারও মানে একটা প্রশ্ন, এবং তো আমরা ঠিক আছে, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়েও চলে এসেছি। আপনি আমার যেভাবেই গান লেখা নিশ্চয়ই একটা ভালো গাইবেন। গানের জি প্রথম 2 লাইন একটুখানি গাওয়ার চেষ্টা করতে পারি। জি, একটা শরাফ আহমেদ জীবনের রচনা ও পরিচালনা একটা নাটক, সিরিয়াস একটা কথা আছে, এই নাটকে গিয়েছিলাম। জি। সেই নাটকের দোহাই দিয়ে যাচ্ছি এবং একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে আমি সিঙ্গার না। ধবলা বক রে বক, ধবলা বক, নীলের কোলে ভাসো তুমি, জলে রাখো ছায়া
ওরে বলো 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 ধব নীলে কেমন মায়ারে বক ধবলা বকরে। আপনি অনেক সুন্দর গান। থ্যাংক ইউ। আমরা আমাদের দর্শকদের যত প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তো ধন্যবাদ তো অবশ্যই আপনাকে, আমরা অনেক কৃতজ্ঞ যে আপনি এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আপনি নর্মালি এরকম আড্ডার জন্য সময় খুব কম পান আমি যতদূর জানি, কিন্তু তারপরেও সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আর আমাদের একটা প্রশ্ন হচ্ছে, ইনফ্যাক্ট আমার প্রশ্ন, যে এই যে এত কাজ, এত কিছু হচ্ছে বা এত চ্যানেল হচ্ছে, এর মাঝখানে আপনার কি মনে হয় যে আপনি কিভাবে দেখেন যে আর হয়তো বা কয়েক বছর পরে আরো 4টা-5টা চ্যানেল আসছে শুনছি, তো 4-5 বছরে আপনি মিডিয়াটাকে কিভাবে দেখেন বা মনে হয় কোথায় যাচ্ছে? আমার কাছে মনে হয় কি, চ্যানেল বাড়ছে ঠিক আছে, বিষয় আসলে কি বলবো এগুলো আমি অতটা বুঝি না, কিন্তু আমার কাছে মনে হয় যে বরং আমাদের আরো ভালো কাজ করা এবং শিল্পী তৈরি হওয়া, আমাদের আরো মেকার তৈরি হওয়া, ভালো ক্যামেরাম্যান তৈরি হওয়া এবং গণ্ডির মধ্যে না থাকা, এর বাইরে যাওয়া, একটু ভিন্ন একটু কিছু আন্তর্জাতিক করা, হয়ে ওঠা। মানে আমাদের যেমন লেভেলটাকে অনেক একটু হাই করা। একজন খেলোয়াড়, আমাদের খেলোয়াড়, খুবই সুখের কথা যে আমাদের খেলোয়াড়রা এখন ইন্টারন্যাশনাল এবং খুবই ভালো লাগে আমার। শুধু ইন্টারন্যাশনাল, তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টপেও থাকছে, তাই না? খুবই ভালো লাগে। আমাদের এই সেক্টরে কিন্তু সেরকম অবকাঠামোই তৈরি হয়নি বা সেরকম অবস্থাটা তৈরি হয়নি, সেটা হওয়াটা জরুরি। শুধু চ্যানেল বাড়লো, প্রত্যেকে প্রোগ্রাম আসবে, আসলে প্রতিযোগিতাটা কারা এখন অভিনয় শুধু করবে, ঘরে কারা না, কাজ করবে। বাইরের লেভেলেও করা উচিত। হ্যাঁ, সেটাই আসলে ব্যাপারটা তাই হওয়া উচিত, যে আরো গোড়া থেকে ভাবা উচিত। সেটি যেমন তো ক্রিকেটার জি। তৈরির ক্ষেত্রে যদি আমরা তৃণমূল ভাবনা ভাবতে পারি, এটা অবশ্যই অসাধারণ ভাবনা, তাই ঠিক আছে তৃণমূল থেকে। তাহলে শিল্পের ক্ষেত্রেও, বিশেষ করে সেক্ষেত্রেও নাটক, সেইভাবে একদম অভিনয়, গোড়া থেকে দর্শকরা চিন্তা এত করা উচিত। পছন্দ করে, অভিনয়কে তো খুবই পছন্দ করে, কিন্তু ওই অভিনেতা তৈরি হওয়ার ক্ষেত্রে কি সেই ওই গোড়া থেকে যে ভাবনাটা, তৃণমূল সেই থেকে যে ভাবনাটা ভাবনাটা, এখানেও অ্যাপ্লাই করা উচিত। সেটি। তো মোশাররফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার সব দর্শকদের। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন নিয়ে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে অনেক আড্ডা হলো আজ, নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। লিজান শুধুই আড্ডা আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আড্ডা হবে আপনাদের অনেক প্রিয় অন্য কোনো জনপ্রিয় অভিনেতা অথবা অতিথির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই।